হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসানুর রহমান খান। আজকে আমি আমার এইচএসসির জন্য যে সেকেন্ড ব্যাচটা আছে, সেকেন্ড ব্যাচটা শুরু করতেছি আমি আসলে 25 আগস্ট থেকে। 25 আগস্টে শুরু করলেও তো কিছু ক্লাস তাদের অ্যাটলিস্ট 3-4টা ক্লাস তো আগে একটু নিয়ে নেওয়া উচিত। যারা আমার ফার্স্ট ব্যাচে আছে তারা তো জানোই যে কীভাবে কী ক্লাস চলতেছে আমাদের, কিন্তু ওরা তো অনেক আগায় চলে গেছে। এখন তো আর ফার্স্ট ব্যাচে আসলে ভর্তি করাটা আমি সমীচীন মনে করতেছি না। দ্যাটস ওয়াই এখন যারা নিউ আছে তাদের আমি সেকেন্ড ব্যাচ যুক্ত করতেছি। তো সেকেন্ড ব্যাচের জন্য আমি মূলত জুলজি কয়েকটা ক্লাস নিব। প্রথম কথা হচ্ছে আসলে কারা এই সেকেন্ড ব্যাচে যুক্ত হবা তাদের ব্যাপারে একটু ক্লিয়ার করে নেই যে তোমরা এরা যুক্ত হবা বা এরা যুক্ত হবা না। এই সেকেন্ড ব্যাচটা মূলত যুক্ত হবে আসলে দেশের, প্রথমে একটু বলে নেই, দেশটা কিন্তু খুব একটা গ্লুমি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ইয়েস, উই আর হোপিং ফর এ গুড সিচুয়েশন অ্যান্ড উই হোপ দ্যাট দ্য সিচুয়েশন উইল বি ইমপ্রুভড। বাট এখনও আসলে অনেকেই কনফিউজড যে আসলে কোন দিকে মুভ করতেছে দুনিয়া, কোন দিকে যাচ্ছে কোন দিকে না যাচ্ছে, সিলেবাস কি এটা থাকবে কি না, পড়ার কারিকুলাম কি এটা থাকবে কি না, এটা নিয়ে অনেকের মধ্যে সন্দিহান আছে। এবার যারা এইচএসসি পরীক্ষার্থী তারা এবার পরীক্ষা দিবে না, আর এই ধরনের একটা ভেটো পাওয়ার তারা ইউজ করতেছে। তো সব কিছু মিলে পরিস্থিতিটা কিন্তু একটু ঘোলা, কিন্তু ঘোলা পরিস্থিতি হলেও তো আর সময় থেমে থাকবে না। তোমাদের কিন্তু একদম দেখা যাবে যে রাইট টাইমে পরীক্ষা হয়ে যাবে। ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দেখা যাবে একদম চমৎকারভাবে 2026 সালের রাইট টাইমে হয়ে যাচ্ছে, কারণ তত দিনের মধ্যে অবশ্যই দেশে খুব সুন্দর একটা স্ট্যাবিলিটি চলে আসবে। তো এখন তোমরা যারা ওই সময় পরীক্ষা দিবা তারা যদি এখন থেকেও প্রিপারেশন না নেও তাহলে তো যে ওই হাহাকারের মধ্যে পড়ে যাবা। প্রত্যেক বছরই তো আর আন্দোলন করা যাবে না যে আমরা এবার পরীক্ষা চাই না, অটো পাস চাই, বা আমরা অটো পাস চাচ্ছি না, আমরা 2 সাবজেক্ট 3 সাবজেক্ট পরীক্ষা দিচ্ছি ওটি দিয়ে শেষ, বাকি আর দিব না। তো ওটা তো প্রতি বছর করা যাবে না। যদিও ওদের দাবিটাও যে খুব অযৌক্তিক তা না, কারণ ওরা আসলে একটা রুটিনের মধ্যে ছিল, পরিস্থিতি ঘোলা হয়ে গেল, ঘোলা হওয়ার জন্য এখন দেখা যাচ্ছে যে আসলে আর বসতে এনার্জিও নাই, ওদের মধ্যে একটা মেন্টাল স্ট্রেসে আছে, 1-1.5 মাস নিয়ে পড়াশোনা হয় নাই, ওরকম একটা ব্যাপার স্যাপার আছে। প্লাস হচ্ছে ওদের টাইমটা লস হয়ে যাচ্ছে, এটা একটা বিষয়। তো ওরা চাচ্ছে যে আপনারা যেহেতু আগে কোভিডের সময় একবার এরকম করা হয়েছিল, তাহলে ওইভাবে আপনারা অ্যাডজাস্ট করে দেন, দেখা যাক ওটা গভর্নমেন্ট চিন্তা করে দেখবে। কিন্তু তোমাদের যে ফাংশনটা তোমাদের তো পড়া শুরু করতে হবে। এখন হচ্ছে কাদের জন্য এই ব্যাচ, তোমাদের কিন্তু আলটিমেটলি কলেজ শুরু হইলো, তাই না? তো কলেজে শুরু হয়েছে, অনেকেই কিন্তু এরিয়া চেঞ্জ করছো। এরিয়া চেঞ্জ যারা করছো তারা এখন মোটামুটিভাবে এরিয়া চেঞ্জ করা শেষ। অর্থাৎ তুমি ছিলা মনে করো একটা জেলা, যেই জেলার নাম হচ্ছে এক্স। তো এক্স জেলায় তুমি এক্স জেলার অমুক স্কুলের খুব বিখ্যাত একজন স্টুডেন্ট ছিলা। তো আফটার দ্যাট তো মনে হয়েছে না, আমি এত বিখ্যাত স্টুডেন্ট, আমি যদি এই এক্স জেলাতেই থেকে যাই তাহলে বাকি ওয়াই জেড পি কিউ আর এস এল টি কিউ ইত্যাদি যত জেলা আছে তারা তো আমার এই যে আমি মহান একজন স্টুডেন্ট এই জ্ঞান তারা জানলো না, পাইলো না। তো এটা তোমাদের সহ্য হয় নাই। তো এটা যেহেতু সহ্য হয় না এবং তুমি মোটামুটি শিওর যে তোমার জেলায় কোনো ভালো কলেজ তো নাই। আসলে কি ভালো কলেজ নাই? আসলে কিন্তু ভালো কলেজ ছিল। ধীরে ধীরে আরও বুঝবা এই বিষয়টা, আরও পাকাপোক্ত হবে বা ক্লিয়ার হবে যে আসলে তো ছিল, কিন্তু আমি তো আবেগতাড়িত হইয়া বড় জেলায় বিভাগীয় শহরে চলিয়া আসিয়াছি। তো এখন বিভাগীয় শহরে আসিয়া আমি এমন এক বিভাজনের মধ্যে পড়িয়াছি যে অমুক অমুক স্যার ভালো পড়ায় আমি জানি, কিন্তু অমুক অমুক স্যারের ব্যাচে তো একটি সিটও অবশিষ্ট নেই। তো এখন অমুক অমুক স্যারের যে একটি সিটও অবশিষ্ট নেই, তো এখন আমি কি করিব? কারণ অমুক স্যার যেই মুহূর্তে এসএসসি পরীক্ষাটা শেষ হইয়াছে সেই মুহূর্তেই তাহার জেলার বা তাহার উপজেলার সেরা বিখ্যাত যে 3-4টা স্কুল আছে সেই বিখ্যাত 3-4টা স্কুলের ভালো ভালো স্টুডেন্টদের নিয়ে ব্যাচ কমপ্লিট করে ফেলছে। এর মধ্যে সেকেন্ড ইয়ারের ব্যাচ আছে, এর মধ্যে অনগোয়িং থার্ড ইয়ারের ব্যাচ আছে, এবং বেশিরভাগ স্যারই আবার অনার্স লেভেলের টিচার। অনার্স লেভেলের যে টিচাররা আছে তাদের অনার্সেরও ক্লাস নিতে হয়। তো সার্বিকভাবে তাদের হাতে আর সময় নেই। তো ওই ব্যাচটা তোমরা পাচ্ছ না। যদিও কেউ কেউ আমার সাথে যাদের হোয়াটসঅ্যাপে কথা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ বলছো যে ভাই ব্যাচ দিছে বা স্যার ব্যাচ দিছে, কিন্তু আমাদের একটু সমস্যা হয়েছে। কী সমস্যা? ব্যাচ দিছে ভোর 5টায়। তো ভোর 5টায় স্যার যাওয়াটা একটু রিস্ক, বা ভাই যাওয়াটা একটু রিস্ক, আমার না সাহস হয়ে কুলায় না। তো এই ধরনের সিচুয়েশনে পড়ছো। এখন উক্ত প্রাণীরা যারা ওই সিচুয়েশনে পড়েই গেছো, এখন যদি আবার পিতা মাতার কাছে যাইয়া বলো যে আব্বু আমাদের একটা ছোট্ট দাবি আছে, দাবি হচ্ছে আমার আবার এই কলেজ থেকে টিসি দিয়া আমার নিজের জেলার একটা কলেজে নিয়ে যাও। এখন তো অনলাইন ভর্তি, ওটাও আর একটা গুবলেট প্রক্রিয়া যে তুমি যে ইজিলি শিফট হইতে পারবে, এত সহজ না ইজিলি শিফট হওয়া। তোমার যদি চয়েসের উপরের দিকে থাকে তোর নিচের দিকে যাওয়া টাফ। চয়েসের উপরের দিকে অলরেডি ওই 3বার স্কুটিনি হয়ে বা 2বার স্কুটিনি হয়ে এই জিনিসগুলো অলরেডি সলভড আউট হয়ে গেছে। তো এমন পরিস্থিতিতে এখন যেখানে আসো ওইখানেই আগামী 2 বছর থাকতে হবে, অন্তত ফার্স্ট ইয়ার পর্যন্ত থাকতে হবে। তারপরে কেউ কেউ, এবং প্রতি বছরই হয়, এটা কিন্তু এমন না যে আমি হাওয়ার উপর থেকে বলতেছি, আমি গত
আমার ইন্টারমিডিয়েটে লাইফ সহ যদি যোগ করি তাহলে আমার 14 বছরের এক্সপিরিয়েন্স, 14 এক্সপিরিয়েন্স। আর যদি আমার ইন্টারমিডিয়েট লাইফ মাইনাস করি, আমার স্টুডেন্ট পড়ানোর লাইফে যদি চিন্তা করি তাহলে আমার 10 বছর এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সেকেন্ড ইয়ারে অ্যাটলিস্ট প্রত্যেকটা কলেজ থেকেই তুমি 5 থেকে 7 জন পোলাপান পাবা যারা আলটিমেটলি তার নিজ জেলায় আবার ব্যাক করে। কেউ কেউ এক ইয়ার লসও দেয়, কারণ হচ্ছে সে আসলে খাপ খাওয়ায় নিতে পারে না। খাপ খাওয়া নেওয়াটা এতটাও সোজা না, সত্যি কথা। তো সেই খাপ খাওয়া যারা নিতে পারতেছো না তাদের জন্য আমি, যেহেতু এখন ওইভাবে ব্যাচও পাচ্ছ না, আমি বায়োলজির একটা সেকেন্ড ব্যাচ শুরু করতেছি। সেটা অগাস্টের 25 তারিখ থেকে, আনুমানিক কোনো কারণে 2-1 দিন শিফট হতে পারে, হয়তো বা 27 তারিখ থেকে শুরু হয়ে যাবে এবং সরাসরি হিডেন গ্রুপে তখন বাকি সবগুলা ক্লাসই আমার ওইখানেই হবে। তো এখন যেটা আমি এই 3-4টা ক্লাস নিব এবং আজকের ক্লাসটা আমি লাইভও করবো না, আজকের ক্লাসটা আমি ইউটিউবে দেবো। ইউটিউবে দেওয়ার কারণ হচ্ছে এই যে লাইভ পেজে ক্লাস অনেক সময় পেজে কেউ কেউ রিপোর্ট করে ফেলে, বা একাধিক রিপোর্ট যখন চলে আসে তখন দেখা যায় রিচটা কমে যায়, প্লাস হচ্ছে যে তোমার রেস্ট্রিকশন হচ্ছে ভিডিওটা ডিলিট করে দেয় ইউটিউব, ফেসবুক। তো ওই মেটাভার্স যেহেতু ফেসবুক ডিলিট করে, কিন্তু ইউটিউবের ভিডিওগুলো সচরাচর ডিলিট হয় না, কারণ আমার পার্সোনাল চ্যানেলে আমি এটা পোস্ট করবো, হয়তো বা 3টা ক্লাসই আমি ওইভাবেই পোস্ট করবো, আবার এমন হতে পারে 1-2টা ক্লাস আমি লাইভ নিতেও পারি। তো প্রশ্ন হচ্ছে যে আজকে আমি কী পড়াবো। আজকে আমি পড়াবো প্রাণীবিজ্ঞানের একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের ক্লাস। তো বেশি পড়াবো না, অল্প পড়াবো আজকে, খুবই অল্প পড়াবো। তো আজকে যেটা পড়াবো এটা আবার এমন যে এখান থেকে যদি কোশ্চেন না আসে রিটেনে, অবজেক্টিভ তো আসবেই, এবং মেডিকেল ভর্তি পরীক্ষার সবচেয়ে বেশি যদি একটা সিঙ্গেল চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে তাহলে সেটা এই চ্যাপ্টার। আর যদি কোশ্চেন না আসে বা ঢাকা ভার্সিটি থেকেও এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন মিস হয় না, সোজা দাঁড়ায় যাবা, দাঁড়ায় বলবা স্যার ভুলে আমাকে অন্য কোনো বিষয়ের প্রশ্ন দেওয়া হয়েছে। কারণ যদি এই বিষয়ে প্রশ্ন হয়, অর্থাৎ জুওলজির প্রশ্ন হয়, তাহলে রক্ত থেকে প্রশ্ন আসে নাই, এটা সম্ভব না। এটার কারণ এই না যে আমরা বাঙালিরা বারবার রক্ত দিই, সেইটা কারণ না, আসলে রক্ত চ্যাপ্টারটাই এতটাই গুরুত্বপূর্ণ। আর এত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না, এটা বিশ্বাসযোগ্য না, বিশ্বাস করা যাবে না। আসবেই, রিটেন কোশ্চেনই আসবে, অর্থাৎ তুমি একটা 10 নম্বরের প্রশ্ন এখানে পাবা, একদম সুন্দর মতো 10 নম্বরের প্রশ্ন এখানে তুমি পাবা, পাইতে বাধ্য। তো এত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যেটার নাম হচ্ছে রক্ত। রক্ত নিয়ে আমাদের আসলে ইন ডিটেলস সবই পড়তে হবে এবং রক্তের কোনো কিছুই বাদ দেওয়ার মতো না। অবজেক্টিভের জন্য বিশেষ করে এখানে আসলে কোনো কিছুই বাদ দিতে পারবা না। এখানে হৃৎপিণ্ডের গঠন নিয়ে আমরা আলোচনা করব, যেটা থেকে খুব সুন্দর মতো প্রশ্ন হতে পারে। এখানে আমরা আলোচনা করব রক্তের বিভিন্ন কাজ নিয়ে, রক্তের বিভিন্ন উপাদান নিয়ে। আসলে এখানে তুমি কী বাদ দিবা, এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, সব কিছুই এই জায়গায় ইম্পর্টেন্ট। এখান থেকে আমি আসলে তোমাদের ক্রস কিছু আলোচনা করব। আজকে আহামরি যে আলোচনা করব তা না, আজকে মূলত তোমাদের একটু সিচুয়েশনটা বুঝাইলাম ইন শর্ট। নাম্বার 1 কথা হচ্ছে যে তুমি অন্য একটা এলাকায় এসে হয়তো ফাঁসে আসো, আবার যদি এমন না হয় যে না আমি অন্য একটা এলাকায় এসে ফাঁসি নাই, আমি গত 2 মাস যার কাছে পড়ছি তার কাছে পড়তে আমার ভালো লাগতেছে না। লোক, ইফ ইউ ওয়ান্ট টু শিফট নাও, বাট ইফ ইউ ওয়ান্ট টু স্টিক ইউ শুড স্টিক। বিকজ এখন তুমি শিফট করতে পারো, তুমি যে 6 মাস পরে যদি টিচার চেঞ্জ করো, যে 6 মাস আমার পরে মনে হচ্ছে আমি তার কাছে পড়া বুঝতেছি না, দ্যাট ইজ রাবিশ। তোমার ডিসিশন নিতে হবে 1-2 দিন, 5 দিন, 10 দিনের মধ্যেই। যার পরে তুমি 10 দিনে বোঝা নাই, তারপরে তুমি 10 মাসেও বুঝবা না, ইম্পসিবল 10 মাসে বোঝা। তো তা আলটিমেটলি ওই মানুষটার পিছনে যদি তুমি সময় ব্যয় করো সেটা তোমার জন্য লস হবে। এইটা মাথায় রেখেই তোমাদের আগাইতে হবে এবং এর বাইরে চিন্তা করার সুযোগ নাই। ইন্টারমিডিয়েট আর এসএসসির মধ্যে অনেক ডিফারেন্স। এসএসসিতে টাইম পাইছো প্রচুর, ইন্টারমিডিয়েটে পড়া পাওয়া প্রচুর, দুইটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ডিফারেন্স হচ্ছে এটা। আর নাম্বার 2 কথা যেটা আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বায়োলজি ইজ এ অবহেলিত সাবজেক্ট। বায়োলজি হচ্ছে সবচেয়ে অবহেলিত সাবজেক্ট, ইচ্ছা করেই অবহেলা করবা এই সময়, কারণ আসলেই পদার্থ রসায়ন, স্পেশালি রসায়ন তো খুব কঠিন, আর যদি ম্যাথ তোমার সাথে অ্যাড হয় ম্যাথও খুব কঠিন, আইসিটিও যথেষ্ট জটিল সাবজেক্ট, এবং এগুলাতে যখন তুমি সময় দিবে, এগুলাতে সময় দেওয়ার পর আলটিমেটলি তোমার বায়োলজির জন্য খুব একটা সময় থাকবে না। তাই যতটুকু ক্লাসে পড়াবো, যতটুকু পিডিএফ দাগানো থাকবে, এই জিনিসগুলোতে ফোকাস করে পড়ে নিবা, এবং এর বাইরে এখন আপাতত ফোকাস করার দরকার নেই। কোনো শিট ফলো করবা না, কারণ তুমি যখন 2 বছর পরে তুমি রেটিনাতে যাও, তুমি উন্মেষে যাও, তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, তুমি যেই জায়গায় ভর্তি কোচিংয়ের জন্য যাবা, এবং আমিও কিন্তু বায়োলজিটা পড়াই ভর্তির জন্য, তখন তোমাকে একেবারে আল্লাহর নাম নিয়া, বা যদি হিন্দু হও বা অন্য ধরনের তোমাদের যে সৃষ্টিকর্তা তাহার নাম নিয়ে মূল বই ধরাইয়া দিবে, মূল বই দাগায় দিবে। যেই মূল বই তুমি 2 বছর পরে ধরবা, সেই মূল বই তোমার আজকে ধরতে কী সমস্যা? আজকে তুমি শীত পরে মনে করতেছো তুমি মহাভারত উদ্ধার করতেছো, নো, রাবিশ, একদম রাবিশ। শীতের মধ্যে বইয়ের জিনিসগুলাই একটু গুছাই দিছে, কিন্তু তাহলে তো একই জিনিস হলো, আমি কেন শীত পড়লে কি সমস্যা? না, ওরিয়েন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যখন একটা বইয়ের পেজ খুইলা জিনিসগুলো পড়বা, তোমার এটাগুলো হয় আমাদের পিক্টোরিয়াল মেমোরি বলি আমরা, ছবি
ব্রেনের মধ্যে একটা মেমোরি সৃষ্টি করে। তুমি যখন ওই ছবিটা বারবার দেখতেছো, এই পৃষ্ঠাটা তোমার বারবার দেখা আছে, অবজেক্টিভে যখন লাইনটা আসবে তোমার মনে হয়ে যাবে, তোমার মনে হবে আচ্ছা এই জিনিসটা। তুমি যখন পরীক্ষা দিতে যাবে, বিশেষ করে অ্যাডমিশন পরীক্ষা, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাবে, তোমার মধ্যে দেখা যাবে যে তুমি 100টার মধ্যে 50টা কোশ্চেন একদম অন্ধের মতো পারতেছো। এটা তোমার কাছে আটকে নাই, তুমি আটকে যাবা না। বলতে পারো কেউ কেউ তো 30 পায় 20 পায়, ভাই ওইটির আলাপ বাদ। ওরা সারা বছর বই টাচ করে নাই, ওরা বই টিকটক করছে, টিকটক কইরা এখনও পরীক্ষা দেবার বসে, পরীক্ষা দিয়েও আসমান সিটি করতে পারবে না। দ্যাট ইজ ফ্যাক্ট। ফ্যাক্ট মাইনে নিয়েই চলতে হবে আমাদের। ওর জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছে। হ্যাঁ, বলতে পারো যে পড়াশোনায় কি আসলে সব না, আসলে পড়াশোনার সব না, কিন্তু পড়াশোনার মধ্যে তো আসো, গার্জেন তোমার ঢুকাইছে। এখন যদি চিন্তা করো যে যেমন ভারতের একজন বিখ্যাত ব্যক্তি বলে আদানি এসএসসি পাস, তো আদানির যে পরিমাণ টাকা, ওই পরিমাণ টাকা তুমি পড়েও হয়তো ইনকাম করতে পারবে না, কিন্তু দ্যাট ইজ অ্যানাদার টপিক। কিন্তু নর্মাল রুলসের মধ্যে থাকলে তোমার তো প্রপারলি পড়তে হবে। প্রপারলি পড়তে চাইলে তোমার শুরু থেকেই ভালো করেই পড়া উচিত, এবং শুরু থেকে একটা জিনিসের উপর স্টিক করা উচিত। আমি যদি শিট পড়ি, তাহলে ওই শিট দিয়ে যাতে আমি আমার অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করতে পারি। যদি দেখা যায় যে না, দ্যাট শিট ইজ নট এনাফ, তাহলে দ্যাট শিট ইজ এ শিট অ্যান্ড উই শুড অ্যাভয়েড দ্যাট শিট। এটা একদম ক্লিন কাট কথা। আমি আমার লাইফে প্রচুর দেখছি এমন, তাই বলতেছি। যারা আলটিমেটলি 2 বছর শিট পড়ে এবং তারপরে ওই শিটগুলো রেখে জন্য নতুন করে বই পড়তে হয়, অ্যান্ড তার জন্য ওরিয়েন্ট করা টাফ। এটা কীভাবে বুঝাবো এইভাবে যে তুমি দেখো একই জিনিসে আসো, তোমার নিজ জেলাতে না পড়ে তুমি যে আজকে অন্য জায়গায় পড়তে আসছো, তোমার কাছে কেমন যেন একটু গ্লুমি লাগতেছে না, তুমি এই কলেজটার সাথে মানিয়ে নিতে পারতেছো না। অথচ যদি তুমি ওই সেম বইটা, সেম সিলেবাসই তোমার নিজের এরিয়ার মধ্যে থাকলে তোমার কাছে কমফোর্টেবল লাগতো। ইটস লাইক দ্যাট। যেই জায়গায় তুমি পরিচিত সেই জায়গায় তোমার ওরিয়েন্টেশন হওয়া ইজি, যেই জায়গায় তুমি পরিচিত না ওই জায়গায় তোমার ওরিয়েন্টেশন হওয়া টাফ। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে আর দেরি না কইরা আমরা এবার শুরু করে দিই। হ্যাঁ, আজকে আলোচনা করব জাস্ট রক্ত নিয়ে কিছু গ্রস আলোচনা, একদম সোজা সাপটা আলোচনা করব। আশা রাখি খুব একটা কঠিন লাগার কথা না, বা লাগবেও না, ঠিক আছে? তো আমি একটু খাতায় পড়াই। হ্যাঁ, আজকে খাতায় পড়াবো যাতে তোমাদের জন্য বুঝতে সোজা হয়। দেখো, আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে রক্ত। রক্ত জিনিসটা আসলে কি? প্রথমে আমরা যেটাকে একটু বলি, একদম সহজ করে যদি বলি তোমাদের, আসলে প্রথমে আমাদের জিনিসটা জানা উচিত সেটা হচ্ছে রক্ত কোন দিক দিয়ে পাস করে এবং এই জিনিসটা কি। এবং এটা তোমাদের 4র্থ অধ্যায়ের আলোচনা, সেখানে বলা হয়েছে মেইনলি রক্ত ও সঞ্চালন। তাহলে রক্ত একটা জিনিস, আর এটা সঞ্চালিত বা কোন পথে কীভাবে যায় সেটা নিয়ে আলোচনা করছি। যে প্রথমে আমি রক্ত নিয়ে একটু আলোচনা করে দিই, তাহলে জিনিসটা সোজা হবে। রক্ত এক ধরনের যোজক কলা, যেটা তরল। যোজক কলা কি সেটা আমরা আরেকদিন আলোচনা করব। কলা বা টিস্যু যখন পড়াবো, টিস্যু সোজাভাবে শুধু একটা জিনিস মনে রাখো, যে একটা সিঙ্গেল জিনিস হচ্ছে কোষ। কয়েকটা কোষ যখন মিলা একই কাজ করে তখন ওই কোষের সমষ্টিকে বলা হয় হচ্ছে টিস্যু, ঠিক আছে? এই যে টিস্যু বললাম আমরা, এই টিস্যুর মধ্যে এক ধরনের টিস্যু হচ্ছে রক্ত, যে একটা তরল যোজক কলা বা ফ্লুইড কানেক্টিভ টিস্যু, এটার আরেকটা নাম। তাহলে এইটাই হচ্ছে রক্ত, ঠিক আছে? এবং এই রক্ত যে তরল যোজক কলা, এটা আসলে কি জিনিস দ্বারা গঠিত এটা মনে রাখবা। এই জায়গায় 2টা উপাদান থাকে। একটা হচ্ছে এই জায়গায় থাকে কিছু রক্তকণিকা, আর সেই রক্তকণিকা ভাসমান থাকে হচ্ছে রক্ত রসের ভিতরে। তাহলে এখানে আমরা গ্রসলি 2টা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে রক্ত রস আর একটা হচ্ছে রক্ত কণিকা। আচ্ছা, সোজাভাবে একটু বোঝার চেষ্টা করি। একটা পাতিল চিন্তা করো। হ্যাঁ, একটা পাতিল বা একটা ছোট্ট একটা বোলের মতো চিন্তা করো। এই বোলের মধ্যে ধরো তুমি কি করলা, তুমি একটু তরল পদার্থ দিলা। প্রথমে এইটুকু তরল পদার্থ দিয়ে ভরলা পানি। এই পানিটাই হচ্ছে রক্তরস। এই রক্তরসের মধ্যে এবার তুমি কি করলা, তুমি বেশ কয়েক ধরনের মিষ্টি দিলা, ছোট ছোট মিষ্টি দিলা। ধরো প্রথমে দিলা কিছু মিষ্টি যেটা হচ্ছে লাল কালার, কিছু দিলা হচ্ছে বেশ একটু বড় সাইজের সাদা মিষ্টি, আবার দিলা হচ্ছে কিছু একবারে ছোট বুন্দা নামে একটা মিষ্টি পাওয়া যায়, দেখবা রোজার ঈদে সবচেয়ে বেশি পাওয়া যায়, রোজার টাইমে ইফতারিতে আমরা ইউজ করি সেটা। আরেকটা মিষ্টি দিলে একটু বড়, যেটা হচ্ছে সাদা মিষ্টি। এখন এই 3টা মিষ্টি কি শিরার মধ্যে ভাসমান না? তো শিরাটা হচ্ছে আসলে রক্তরস। তাহলে সোজাভাবে যদি আমরা চিন্তা করি যে তরল পদার্থের মধ্যে রক্তকণিকাগুলো ভাসমান থাকে, সেই তরল পদার্থটাই হচ্ছে রক্তরস। এখন এটার পার্সেন্টেজ কত? এটার পার্সেন্ট হচ্ছে 55%। আর এই যে কণিকা বললাম, এই কণিকাগুলো হচ্ছে তোমার 45% তাহলে অবশিষ্ট। এখন এই কণিকা আবার 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে লাল কালার, যেটা হচ্ছে আমাদের
আরবিসি বা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে সাদা কালার বড় বড় হোয়াইট ব্লাড সেল যেটা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে খুবই ক্ষুদ্র কিন্তু এটারও ফাংশন অনেক গুরুত্বপূর্ণ, এরা একসাথে দলবদ্ধ হয়ে থাকে, এদের বলা হয় প্লেটলেট বা অনুচক্রিকা। বোঝানো মনে হয় সম্ভব হয়েছে, তাই না? তাহলে এইটাই হচ্ছে আমাদের রক্তের ডিটেলস আলোচনা, যে আমরা আসলে রক্তের মধ্যে কী কী উপাদান থাকে। তাহলে রক্তটা আসলে আমাদের বডি থেকে যদি আমি একটা রক্ত নেই, একটু এক সিরিঞ্জ রক্ত নিলাম, এই সিরিঞ্জ রক্তের মধ্যেই দুটো জিনিসই থাকে, একটা হচ্ছে রক্তরস যেটাই 55% থাকে, এবং তার মধ্যে 3 ধরনের কণিকা থাকে, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা। এইটুকু আমাদের মূল কথা, যেটা আমাদের জানতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে রক্তের মধ্যে এই উপাদানগুলো থাকে, এদেরও বিভিন্ন ফাংশন আছে এবং এরা কিভাবে ফাংশনিং করে সেটা, এবং তার আগে সার্বিকভাবে এই পুরা যে রক্তটা এর কি ফাংশনিং বা এটা কেন থাকে, এটার পরিমাণ কত, এগুলা এই জিনিসগুলো অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। একটু জাস্ট আমি বোঝানোর চেষ্টা করি। এই যে রক্তটা বললাম, এই রক্তরস প্লাস রক্তকণিকা মিলেই তো রক্তটা মানে পূর্ণাঙ্গ আমাদের রক্তটা তৈরি হয়। এই পূর্ণাঙ্গ রক্ত একটা 70 কেজি ওজনের মানুষের, এটাকে স্ট্যান্ডার্ড ওয়েট বলি আমরা, 70 কেজি ওজনের মানুষের দেহে 5 থেকে 6 লিটার পরিমাণ থাকে। কতটুকু থাকে বললাম, মনে রাখো 5 to 6 লিটার থাকে, 5 থেকে 6 লিটার পরিমাণ এই রক্তটা থাকে। এখানে একটা জিনিস আছে যেটা তোমাদের বইয়ে নেই, কিন্তু একটু বলে নেই। যদি কোনো ব্যক্তির কোনো বড় ধরনের দুর্ঘটনায় 2 লিটার বা তার চেয়ে বেশি রক্ত বডি থেকে বের হয়ে যায়, তখন সেই ব্যক্তিটা মৃত্যুর দিকে চলে যাবে যদি তার রক্ত আমরা সাথে সাথে ফোর্স ব্যাক না করি। অর্থাৎ হচ্ছে 2 লিটার রক্ত যদি চলে যায় তাহলে তার দ্রুত রক্ত দিতে হবে। যদি আমি দ্রুত রক্ত না দিতে পারি তাহলে তার বডি এমন একটা মেকানিজমে চলে যাবে যেটার মাধ্যমে তার বডি থেকে রক্ত আরও কমতে থাকবে এবং কমে কমে এক সময় সে মারা যাবে। এটাকে বলা হয় ভিসিয়াস সাইকেল। এটা তোমাদের মেডিকেলের জন্য এখন ইম্পর্টেন্ট না, যদি কেউ ডাক্তারি পড়ো তখন এটা বুঝবা যে কতটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফিজিওলজির ব্লাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটা, যে এটা একটা ভিসিয়াস সাইকেল তৈরি করা। অর্থাৎ হচ্ছে এই সময় 2 লিটার রক্ত চলে যাওয়ার ফলে বডির গুরুত্বপূর্ণ অর্গানগুলোরে বডি শুধু রক্ত দিতে চায়। তার মানে কি হয়, তার মানে যে অর্গানগুলো অগুরুত্বপূর্ণ তুলনামূলক, যেমন হাত পার চেয়ে আমার ব্রেন আর হৃৎপিণ্ডে রক্ত বেশি যাওয়া দরকার, কিডনিতে বেশি রক্ত যাওয়া দরকার, তখন হাত পার দিকে রক্ত কম যাওয়া শুরু করে এবং যে জায়গায় কাটছে ওই জায়গা থেকে তো রক্ত আর একটু একটু করে যাইতেই থাকে। তার ফলে কি হয়, প্রতি পাম্পে রক্ত বের হয়ে যাচ্ছে এবং আমার বডি পার্টে ওই গুরুত্বপূর্ণ অর্গান ছাড়া বাকিগুলো রক্ত যাচ্ছে না, বাকিগুলোর কোষ আলটিমেটলি ডেড হয়ে যাচ্ছে এবং বাকি সাইডগুলোতে আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে, কারণ অক্সিজেন এক্সচেঞ্জ হচ্ছে না। কেন হয় না সেটা আমরা আলোচনা করব, কারণ এটাও রক্তের একটা কাজ, আমাদের বডির গ্যাসের এক্সচেঞ্জগুলো মেনটেন করা। তো ওই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, দ্রুত তার ব্লাডটাকে রিস্টোর করতে হবে। এই জন্যই দেখবা যে বড় ধরনের দুর্ঘটনা হলে রক্ত দেওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি জরুরি একটা বিষয়। এখন যেটা বলতেছিলাম যে আমাদের 5 থেকে 6 লিটার রক্ত থাকে, এটা আমাদের 70 কেজি মানুষ ওজন বলেন, যেহেতু মোট ওজনের অনলি 8%, কিন্তু এই 8% হলেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং রক্তের পিএইচ কি, এটা একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, মনে রাখবা রক্তের পিএইচটা হচ্ছে হালকা ক্ষারীয় 7.35 থেকে 7.45 পর্যন্ত, কোনো বইয়ে সরাসরি দেওয়া আছে 7.4, ঠিক আছে? এটা হচ্ছে এটার গড় মার্কটা 7.35 থেকে 45 পর্যন্ত, এটা হচ্ছে রক্তের পিএইচ। এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। রক্তের স্বাভাবিক তাপমাত্রার কথা মনে রাখবা, রক্তের স্বাভাবিক তাপমাত্রাই তোমার দেহের তাপমাত্রা। মৃত মানুষের বডিতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, সাথে সাথে মৃত মানুষকে টাচ করলে বেশ ঠান্ডা লাগে। তাই মৃত মানুষের তাপমাত্রা আমাদের তাপমাত্রা কিন্তু এক না। যে মুহূর্তে আমরা জীবিত থাকি আমাদের তাপমাত্রা থাকে এভারেজে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস বলো সেন্টিগ্রেড বলো, দুইটা একই জিনিস। তো 36 থেকে 38 ডিগ্রি, এবং এটা যদি আমরা ফারেনহাইট স্কেলে মাপি তাহলে আসে হচ্ছে তোমার অন এভারেজ তোমার যেটা গরম তাপমাত্রা মনে রাখবা সেটা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে আমাদের একদম গড় তাপমাত্রা, ঠিক আছে? তো এই মানটাও তোমাদের মনে রাখতে হবে 98.4, আর সেলসিয়াসে আসলে 36 থেকে 38 ডিগ্রি, অথবা যদি একদম অ্যাকুরেটটা চাও তাহলে 37.2 ডিগ্রি। এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে ওই টেম্পারেচার যে টেম্পারেচার জ্বর আসে নাই, 38 38.5 গেলে কিন্তু জ্বরও চলে আসছে, কিন্তু জ্বর তো জীবিত মানুষের দেহেরই তাপমাত্রা। জ্বর রক্তের জ্বর কেন হয়, জ্বর হয় কারণ রক্তে পাইরোজেন নামে একটা পদার্থ রিলিজ করে, যেটা বোঝায় যে আমার শরীরে এখন জীবাণু আসছে বা আমার শরীরে এখন কোনো ডিসফাংশনিং আছে। তো এটাও রক্তে আমাদের বোঝায় যে আমাদের শরীরে প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। এখন রক্তের আপেক্ষিক গুরুত্ব, এটা একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি। রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.0
0.65, অর্থাৎ যদি পানির চেয়ে বেশি হয় তার মানে কি, যদি আমরা একটা পানির গ্লাসে রক্ত ঢালি, রক্ত আস্তে করে নিচে চলে যাবে। এটাই হচ্ছে রক্তের একটা বৈশিষ্ট্য, বুঝাইতে পারলাম? এবং রক্তের স্বাদ কেমন, তোমরা সবাই জীবনে একবার হলেও রক্তের স্বাদ পাইছো, বলো কবে? যখন তোমার দাঁত পড়ছে তখন তুমি না চাইলেও রক্তের স্বাদ পাইছো। এবং রক্তের স্বাদ হচ্ছে একটু নোনতা ধরনের, কারণ কি, এতে বেশ কিছু ধরনের লবণ থাকে, ইনক্লুডিং সোডিয়াম, ইনক্লুডিং ক্লোরাইড, ইনক্লুডিং পটাশিয়াম ইত্যাদি, পটাশিয়াম ক্লোরাইড, এই ধরনের বেশ কয়েকটা লবণ থাকে। ব্যাস, রক্ত কি করে, আমাদের সারা দেহে রক্ত নালীর মাধ্যমে পাস হয় এবং হৃৎপিণ্ডে যায় পাম্প হয়ে আসে। তো ওগুলো আমরা পরে আলোচনা করব, হৃৎপিণ্ড নিয়ে ডিটেলস আলোচনা হবে, ঠিক আছে? এমন না যে হৃৎপিণ্ড নিয়ে আলোচনা হবে না। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রক্তের কাজ। মনে রাখবা, এটা সিকিউ এর জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, প্রশ্ন আসতেই পারে। একবারে যে আসতেই হবে এমন ফরজে কাফাইয়া না বা ফরজে আইন না, কিন্তু আসতে পারে, আসার সম্ভাবনা আছে। এখন রক্তের কি কি কাজ আছে মনে রাখবা। রক্তের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, যেটা হচ্ছে আমাদের শ্বসনের যে গ্যাস পরিবহন করে, অর্থাৎ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন কি করে, রক্ত কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে নিয়ে যায়, যেই ফুসফুস কি করে, ফুসফুস এই কার্বন ডাইঅক্সাইডটাকে দেহের বাইরে বাইর করে দেয় এবং অক্সিজেনটাকে নিয়ে সারা শরীরের যত সমস্ত কোষ আছে সমস্ত কোষে সে ছড়ায় দেয়। তাহলে এটা রক্তের একটা গুরুত্বপূর্ণ ফাংশন, এটা আমাদের মনে রাখতে হবে। ব্যাস, এখন চলে আসি হচ্ছে রক্তের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে পুষ্টিদ্রব্য পরিবহন। কি বললাম? পুষ্টিদ্রব্য পরিবহন। পুষ্টিদ্রব্য পরিবহন বলতে কি, আমি যা খাই তা তো সেই অবস্থায় আমার বডি নিতে পারে না। যেমন আমরা যখন কার্বোহাইড্রেট খাই, কার্বোহাইড্রেটের শেষ প্রোডাক্ট কি, এন্ড প্রোডাক্ট কি? এন্ড প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ, অথবা যদি ফলের জুস খাও তাহলে ফ্রুক্টোজ। তারপরে যখন আমরা চর্বি জাতীয় খাবার খাই তো ওখান থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। তারপরে যদি আমরা আমিষ জাতীয় খাবার খাই তাহলে সেইখান থেকে আমাদের কি হয়, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। তাহলে এরকম গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এগুলো রক্তের মাধ্যমেই কাঙ্ক্ষিত জায়গাগুলোতে পরিবহন হয় এবং দেহের বিভিন্ন অংশে যায় সেরে সে তার কাজগুলো করে। তো এটা আমাদের মনে রাখতে হবে, যেটা রক্তের একটা গুরুত্বপূর্ণ কাজ। এইবার কি করলাম, আমি এই খাবারটাকে শরীরে নিয়ে গেলাম এবং খাবারটার প্রসেসিং করে যতটুকু এনার্জি পাওয়ার পাইলাম, এরপরে কি হলো, কিছু খাবারটা আবার আমার আলটিমেটলি কাজ শেষ, এবার আমার কিছু বিপাকীয় বর্জ্য পদার্থ, এই জিনিসটা করতে যায় কিছু বর্জ্য পদার্থ তৈরি হলো। এই বর্জ্য পদার্থটা কিন্তু বডি থেকে বাইরে করতে হয়। বডি থেকে বাইর করার জন্য যে তার কাঙ্ক্ষিত অর্গান পর্যন্ত নিয়ে যেতে হবে, সেই কাজটাও আমাদের রক্তের মাধ্যমেই করে। কাঙ্ক্ষিত অর্গান কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিপাকীয় কাঙ্ক্ষিত অর্গান হচ্ছে কিডনি। সেই কিডনি পর্যন্ত নিয়ে যায় কিন্তু রক্তের মাধ্যমে। মনে রাখবা, এককভাবে কিডনিতে ব্লাডের সাপ্লাই সর্বোচ্চ অ্যাভারেজে 22%। এটা তোমরা যখন আমি রেচনতন্ত্র পড়াবো তখন এটা ডিটেলস আলোচনা করবো। তো এখন যা শুধু জানা রাখলাম, তো কিডনি পর্যন্ত এই যে বর্জ্য পদার্থ নিয়ে যেতে হয়। শুধু কি কিডনি না, শুধু কিডনি না, কিডনিতে সবচেয়ে বেশি। এছাড়া কি আছে, আমরা কিছু ফুসফুসের মাধ্যমে বের করে দেয়, কিছু ঘামের মাধ্যমে বের হয়ে যায়। তো এই সমস্ত অর্গান পর্যন্ত নিয়ে যায় কে, এই সমস্ত অর্গান পর্যন্ত নিয়ে যায় হচ্ছে আমাদের এই রক্ত। এটা আমাদের মনে রাখতে হবে যে বর্জ্য পদার্থ যে পরিবহন করে নিয়ে যায় এবং সেটা আমাদের বর্জ্য পদার্থ বের করতে সহায়তা করে। এরপরে তোমার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তার সেটা হচ্ছে হরমোন এবং এনজাইম পরিবহন। ধরো তুমি একটা জিনিস, এই যে খাবারটা, এই খাবারটারে যখন তুমি ভাঙবা, যে কার্বোহাইড্রেটটা ভাঙবা, এর জন্য এনজাইম লাগবে। এই খাবারটার আসা মাত্র কিছু হরমোন রিলিজ হবে। এই হরমোন এবং এনজাইমগুলো এই রক্তের মাধ্যমেই পাস করা, অর্থাৎ বিপাকীয় এনজাইমগুলো বা বিপাকীয় নিয়ন্ত্রক যে দ্রব্যাদিগুলো আছে এগুলো রক্তই পরিবহন করে নিয়ে যায়, এটা আমাদের জানতে হবে। আরও একটা চমৎকার জিনিস আছে, ওই যে বলছিলাম না যে আমি একটু আলোচনা করছিলাম যে ভিসিয়াস সাইকেল। আমাদের দেহের একটা মজার বৈশিষ্ট্য হচ্ছে, দেহ সবসময় যে অবস্থায় আছে ওই সাম্যাবস্থাতেই সে থাকতে চায়। এটা দেহের একটা মজার আচরণ, তুমি বলতে পারো যে সে যেরকম আছে ওই রকমই থাকতে চায়, সে এটা চেঞ্জ করা পছন্দ করে না, তার এটা ভালো লাগে না। সে চায় না যে নতুন কোনো পরিস্থিতি তার মধ্যে আসুক। এখন এই নতুন পরিস্থিতি যদি না আসতে চায়, এটাকে বলা হয় হোমিওস্টেসিস মেনটেন করা। দেহের হোমিওস্টেসিস মেনটেন করে সে। হোমিওস্টেসিস কোন কোন জায়গায় মেনটেন করে তোমরা শুনলে অনেক স্তম্ভিতই হবে। মনে রাখবে, আমাদের দেহে একটা নির্দিষ্ট পরিমাণ পানি থাকে, যেটা হচ্ছে ধরো এভারেজে 60-70% পানি থাকে। ওরা এই হোমিওস্টেসিসটা রক্ত মেনটেন করার চেষ্টা করে, যেটাকে আমরা বলি পানি সাম্য মেনটেন করা। এটার জন্য তোমার প্রত্যেকটা কোষেও একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লুইড থাকে। তারপর প্রোটোপ্লাজমের ফ্লুইডের পরিমাণও অ্যাভারেজে 65-75% বা 65%-এর মতো। এইটাও সে মেনটেন করে এই রক্তের মাধ্যমে। যদি কোনো কোষে দেখা যায় প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কমে গেছে, তাহলে ওই কোষে তখন এই রক্ত যায় পানি সরবরাহ করে দিয়ে আসে, এটা তার কাজ।
আরেকটা হচ্ছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ। যে মনে আছে আমরা বলছিলাম যে মৃত মানুষের দেহের তাপমাত্রা ঠান্ডা হয়ে যায়, কারণ মৃত মানুষের রক্ত অ্যাক্টিং থাকে না। যতক্ষণ মতো রক্ত অ্যাক্টিভ থাকবে তোমার তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন হবে। যদি সেটা মেনটেন না হয়, ধরো তুমি একটা বরফাচ্ছন্ন জায়গায় চলে গেছো, সেই জায়গায় কী হবে? তারপর সেই জায়গায় তোমার হাত পা এগুলা দ্রুত ঠান্ডা হবে। দেন তোমার সেন্ট্রাল পার্ট অর্থাৎ হচ্ছে বুক, মাথা, যেই জায়গাগুলো গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, এই জায়গায় তখন রক্ত বেশি যায়, এই জায়গাগুলোকে গরম রেখে ফাংশনিং রাখার চেষ্টা করবে, আর ওই হাত পাগুলো তখন ঠান্ডা হয়ে আসবে। তার মানে দেহের উষ্ণতাও সে কত চমৎকার করে এটা মেনটেন করতে পারে। দেহের উষ্ণতা মেনটেন আর একটা মজার জিনিস বলি, হিট স্ট্রোক বলতে পারি আমরা, যে গরমের সময় অনেক সময় বডির তাপমাত্রা বেড়ে যায়। বডির তাপমাত্রা বেড়ে গেলে ওই তাপমাত্রাটা বের করে দেওয়ার জন্য তখন কী হয়, অতিরিক্ত ঘাম হয়, ঘাম হয়ে তাপমাত্রাটা বের করে দেয়। তাপমাত্রাটা বের করে দেওয়ার জন্য এই তাপমাত্রাটা মেনটেন হয়। তাহলে ঠান্ডা গরম দুই ক্ষেত্রেই কিন্তু রক্তের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ব্যাস, আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যদি সঞ্চিত খাদ্য থাকে, সেটা আমরা কখন পাই? আমরা রোজার সময় কিন্তু একটা লম্বা সময় খাই না, একটা টার্ম আছে ইন্টারমিটেন্ট ফাস্টিং, আমরা অনেকে এখন করি যারা ডায়েট করো তোমরা। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কি, ধরো তুমি রাত্রে খাচ্ছ না, সন্ধ্যা 6টার পরের থেকে পরের দিন আবার সকালে খাবা, এই যে লম্বা টাইম তুমি খাচ্ছ না, এই সময় তোমার বডিতে কিছু কিছু জায়গায় ফ্যাট স্টোর থাকে। এই যে যে জায়গায় ফ্যাট স্টোর আছে, এক একজনের এক এক জায়গায় ফ্যাট স্টোর থাকে, কারো বেলি ফ্যাট বেশি থাকে, আবার রক্তের মধ্যেও চর্বি জমা থাকে, লিভারে ফ্যাট জমে থাকে। এই জায়গাগুলো থেকে তখন কি করে, এই জায়গাগুলো থেকে রক্ত তার কার্যকরী শক্তি তৈরির জন্য যে উপাদানগুলো দরকার ওই জিনিসগুলো নিয়ে যায়, এবং এই জন্য আলটিমেটলি কী হয়, এই জন্য আলটিমেটলি তখন আমাদের বডির থেকে ফ্যাট লুজ হওয়ার জন্য আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের ফলে শুকাই। তো ওই ধরো আমার একটা কী করতে হবে, ফ্যাটি অ্যাসিডটা টান দিবে, সে ফ্যাটি অ্যাসিডটা যে সেটা টান দিয়ে নিয়ে যাচ্ছে একটা স্পেসিফিক জায়গা থেকে, এটা রক্তর মাধ্যমেই টান দিয়ে নিয়ে যাবে, অন্য কোনো ওয়ে নাই। অর্থাৎ রক্ত আর কিছুই না, রক্ত হচ্ছে আমাদের পরিবহনের গাড়ি, যে সব কিছুই মোটামুটি পরিবহন করে নিয়ে যাচ্ছে। বডির আয়নের সমতা রক্ষা, মনে রাখবা আয়ন, দুইটা আয়ন খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেলে যায় বুঝবা, সোডিয়াম, পটাশিয়াম, এই দুটো আয়নের ভারসাম্য আমাদের বডিতে মাস্ট। যদি কারো সোডিয়াম খুব বেশি কমে যায়, বেচারা আবুল তাবুল বলা শুরু করবে নিজের অজান্তে, তুমি দেখবে বেটা এই তো ফাগলামি কথা কেন বলতেছে, তখন তারে উচ্চ মাত্রায় লবণ দিতে হয়, দিয়ে সেরে এটা কারেকশন করতে হয়। যদি পটাশিয়াম কইমা যায়, বাইরে যায়, দুই ক্ষেত্রেই হচ্ছে তার হার্ট অ্যাটাক হয়ে মরার সম্ভাবনা থাকে। তো এই জিনিসগুলোতে এরকম না হয়, তার জন্য কে কাজ করে, রক্ত কাজ করে। কখন হইতে পারে, একটা ম্যাসিভ দুর্ঘটনায় তোমার রক্ত যদি কমে যায়, তখন হতে পারে তোমার ডায়রিয়া হয়ে এই পরিমাণ ফ্লুইড চলে গেছে, ধরো তুমি 5 ঘন্টায় 20 বার বাথরুমে গেছো, তার মানে কি তোমার বডি ফ্লুইড আর মেনটেন করতে পারছো, রক্ত চাইলেই কতটা মেনটেন করবে, তুমি সেই তুলনায় আবার বাইরে থেকে লবণ পানি খাচ্ছ না, যদি খাও তাহলে কিন্তু রক্ত বাড়িটা পুরোটা প্রত্যেকটা সেলে সেলে দিয়ে দিয়ে মেনটেন করবে। তুমি যদি না খাও তখন এটা সে মেনটেন করতে পারবে না, তখন তোমার মধ্যে আবুল তাবুল আচরণ হবে, তোমার হয়তো হার্ট অ্যাটাক হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু তখন হয়। তার মানে এই আয়নের ভারসাম্যকে রক্ষা করে, আয়নের ভারসাম্য আমাদের রক্ত রক্ষা করে। আরেকটা জিনিস মনে রাখবো, যে বলছিলাম রক্তের পিএইচ বলছিলাম হচ্ছে আমাদের কত, 7.35 থেকে 7.45, এইভাবে সে মূলত আমাদের বডির অ্যাসিড বেস ব্যালেন্সটাও মেনটেন করে। আরেকটা কথা বলছিলাম, ওই যে আমরা একটা রক্তের ছবি অ্যাড করছিলাম, 3 ধরনের জিনিস, তাই না? লোহিত রক্তকণিকা, সে আমাদের বডির একটা কাজ করে, শ্বেত রক্তকণিকা, সে আমাদের বডির এক ধরনের কাজ করে, আর একটা অনুচক্রিকা, সে আমাদের এক ধরনের কাজ করে। লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত রক্তকণিকা এই যে এত যে পরিবহনগুলো বললাম, এগুলো বেশিরভাগ পরিবহন এদের মাধ্যমেই হয়। শ্বেত রক্তকণিকার যে কাজ আছে, শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে মূলত প্রতিরক্ষা দেওয়া। সে হচ্ছে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে তোমার কোনো একটা কিছুকে খায় ফেলবে, ধরো একটা জীবাণু আসছে, একটা ব্যাকটেরিয়া আসছে, এটা সে চারপাশ থেকে ঘিরে ধরে এভাবে খায় ফেলবে। আরেকটা হচ্ছে সে অ্যান্টিবডি তৈরি করে, এবং অ্যান্টিবডি তৈরি করে কী করে, অ্যান্টিবডি তৈরি করে সেই তোমার রক্তগুলাকে তোমার অন্য একটা জীবাণু যদি আসে বডিতে, অন্য একটা অ্যান্টিজেন যেটা তোমার বডির না, সেই অ্যান্টিজেনের এগেনস্টে সে ফাইট করে তখন তাকে মেরে ফেলে। এই কাজগুলো সে করে। আমাদের আরও মনে রাখতে হবে যে সে আর কি কি কাজ করতে পারে। তার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যে অনুচক্রিয়ার কথা বললাম, রক্তপাত প্রতিরোধ। তোমার এক জায়গায় ঘ্যাস করে কেটে গেছে, রক্তটা তো বন্ধ হতে হবে, তখন কি হয়, এই যে প্লেটলেট বললাম, মেডিকেলে গেলে পাবা প্লেটলেট প্লাগ বলে একটা জিনিস তৈরি হয়। এই প্লেটলেট প্লাগ তৈরি হয়ে 3 থেকে 6 মিনিট বা 7 মিনিটের মধ্যে, ইউজুয়ালি 5 থেকে 6 মিনিট হয় বেশিরভাগ ক্ষেত্রে, তোমার রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ কাজটা এই আমাদের প্লেটলেট বা অনুচক্রিকা করে। এর আবার কিছু সাইড ইফেক্ট আছে, খারাপ দিকও আছে, মনে রাখবা। এটা যদি আবুল তাবুলভাবে সব জায়গায় রক্ত জমাট বাঁধাইতে থাকে, তখন ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন বা ডিআইসি বলে একটা মারাত্মক রোগ হয়। এই রোগ হলে রুগী বাঁচানোই টাফ। তো এটা ডাক্তারি যদি পড়ো, কেউ এমবিবিএস এর লেগে কোর্স করলে, তখন তোমরা এই জিনিসটা পাবা। এখন তোমাদের আরও গুরুত্বপূর্ণ মনে রাখবা, যে তোমরা যে যারা আছো ইন্টারমিডিয়েটে পড়ো, তোমরা সবাই জানো টেস্ট করতে যাও, যেমন আমার যে চেম্বার লাইফে আমি অনেক সময় পাই,
রক্ত পরীক্ষা করবেন, কিসের জন্য পরীক্ষা করবেন জানা না, কিন্তু আসলে রক্ত পরীক্ষা করে নানা রকম রোগী নির্ণয় করা যায়। রক্ত পরীক্ষা করে আমরা টাইফয়েড ধরতে পারি, রক্ত পরীক্ষা করে আমাদের ক্যান্সার ধরা যায়, রক্ত পরীক্ষা করে আমরা ধরতে পারি হচ্ছে তোমার ম্যালেরিয়া হয়েছে কি না, অনেক রকম রোগ ধরা যায়, মানে নানাবিধ সমস্যার সমাধান এই রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা করতে পারি। তার মানে রোগ নির্ণয়েও এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কয়েকটা হচ্ছে রক্তের ফাংশন বা রক্তের কাছে, আরও কাজ আছে কিন্তু বেসিকভাবে তোমাদের এই কয়েকটা জিনিসই জানতে হবে। তাহলে দেখো আমরা আলোচনা করলাম হচ্ছে রক্তের উপাদান এবং রক্তের কাজ নিয়ে। রক্তের উপাদান তো আমরা বুঝলামই, রক্তের কাজও আমরা মোটামুটি বুঝলাম। এখন চলে আসি হচ্ছে ওই যে আমরা বলছিলাম যে রক্তরস, ওটা নিয়ে একটু আলোচনা করি। রক্তরস যদি বলো, এটা আসলে কি জানো, এটা হচ্ছে একটা ওই যে মিষ্টি শিরার কথা বলছিলাম সেটা। এটা যদি আমরা, একটা মেশিন আছে সেন্ট্রিফিউজ মেশিন, সেন্ট্রিফিউজ মেশিনে যদি আমরা রক্ত টেস্ট টিউবের মধ্যে দিয়ে রাখি, টেস্ট টিউবের মধ্যে রক্ত দিলে কিছুক্ষণ পরে যদি আমরা এটাকে 3000 বার করে ঘুরাই, তাহলে নিচের দিকে যায় রক্ত কণিকাগুলো জমে যায়, আর উপরের দিকে হালকা হলুদ কালারের রক্তরস জমে। এই রক্তরসের পরিমাণটা রক্তকণিকার চেয়ে বেশি, 55%ই থাকে হচ্ছে এই রক্তরস। এখন এই 55% যে রক্তরস থাকে, এরও আবার বেশ কিছু উপাদান আছে। এর মধ্যে তরল পদার্থও থাকে, কঠিন পদার্থও থাকে। মনে রাখবা, রক্তরস বা প্লাজমার তরল বা পানির পরিমাণ হচ্ছে 90 to 92%, অর্থাৎ হচ্ছে 92%-এর মতোই থাকে হচ্ছে তরল পদার্থ, এটা একদম লিকুইড। আর তাহলে 8 to 10% যে থাকলো, 8 to 10% থাকে হচ্ছে কঠিন পদার্থ। এই কঠিন পদার্থ আবার দুই রকমের। কয় রকমের? দুই রকমের। একটা হচ্ছে জৈব উপাদান আর একটা হচ্ছে অজৈব উপাদান। অজৈব উপাদান কি কি আছে? অজৈব উপাদান হচ্ছে ওই যে আমরা পড়ে আসলাম কি থাকে, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, তাহলে সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, তারপরে আছে তোমার ক্যালসিয়াম, তারপরে আছে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর আছে ফসফরাস ইত্যাদি ইত্যাদি। তারপরে তোমার যে আয়রন থাকে, তারপরে তোমার থাকে হচ্ছে অল্প পরিমাণে কপার থাকে, এরকম বোরন থাকে, নানা রকম উপাদান থাকে। তো আপাতত এই কয়েকটা তোমাদের জানতে হবে যেগুলো অজৈব উপাদান, এগুলো গুরুত্বপূর্ণ অজৈব উপাদান। এইটার টোটাল পরিমাণ কত? দেখো, এটা কিন্তু কঠিন পদার্থের কথা বলতেছি। এইটার টোটাল পরিমাণ হচ্ছে, টোটাল যে রক্তের পরিমাণ থাকে, রক্তরসের পরিমাণ থাকে, তার মধ্যে মাত্র 0.9% থাকে হচ্ছে এই অজৈব উপাদান। আর বাকি যে তোমার 7 থেকে তাহলে 9% অবশিষ্ট থাকলো। যদি আমি 1% বাদ দিই, যেটা ছিল 8 থেকে 10-এর মধ্যে, এই 7 থেকে 9% হচ্ছে হলো তোমার জৈব উপাদান। এই জৈব উপাদান আবার আমরা ভাগ করব হচ্ছে কয় ভাগে জানো? 3 ভাগে। কয় ভাগে ভাগ করব? 3 ভাগে। এগুলো অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে প্রোটিন থাকে, 4টা প্রোটিন থাকে, মনে রাখবা। রক্তের মধ্যে 4টা প্রোটিন থাকে। একটা হচ্ছে অ্যালবুমিন, একটা থাকে গ্লোবিউলিন, একটা হচ্ছে প্রোথ্রম্বিন, আর একটা হচ্ছে ফিব্রিনোজেন। অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফিব্রিনোজেন। এই অ্যালবুমিনের যদি ঘাটতি দেখা দেয়, তাহলে মানুষের শরীরে পানি আসে। দেখবো বয়স্ক মানুষ বেশিরভাগেরই পায়ে পানি আসে, ইডিমা হয়। এতে যদি অ্যালবুমিন টেস্ট করো, দেখবে অ্যালবুমিন লেভেল অনেক কম। কিডনি দিয়ে যখন কিডনি ফাংশনিং থাকে না, তখন প্রস্রাবের সাথে এই অ্যালবুমিন বের হয়ে যায়। নর্মালি এটা বের হয়ে যাওয়ার কথা না, এটা রক্তেই থাকার কথা। তো বের হয়ে যায়, তখন দেখা যাবে যে ওই শরীরে পানি আসবে। গ্লোবিউলিন, এটা আর একটা গুরুত্বপূর্ণ উপাদান, পরিমাণ খুব কম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর নিচের দুইটা যে প্রোথ্রম্বিন এবং ফিব্রিনোজেন আছে, এগুলা রক্ত জমাট বাঁধাতে খুব গুরুত্বপূর্ণ। এটা হলো ইম্পর্টেন্ট ক্লটিং ফ্যাক্টর। ক্লট মানে হচ্ছে রক্ত জমাট বাঁধা, যে ক্লটিংয়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এরা হচ্ছে ইম্পর্টেন্ট ক্লটিং ফ্যাক্টর। তো এটা মনে রাখতে হবে। 4টা প্লাজমা প্রোটিন আমরা জানলাম। নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, কি বললাম যে রক্ত বর্জ্য পদার্থ পরিবহন করে, তাহলে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ আছে কিছু কিছু। এই নাইট্রোজেন গঠিত পদার্থের মধ্যে আছে, প্রথমে হচ্ছে আমাদের মনে রাখতে হবে ইউরিয়া, মনে রাখতে হবে ইউরিক অ্যাসিড, মনে রাখতে হবে ক্রিয়েটিনিন, মনে রাখতে হবে হচ্ছে আমাদের অ্যামোনিয়া আছে, এবং মনে রাখতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ পদার্থ আছে যেটা খুবই অল্প পরিমাণে থাকে, সেটা হচ্ছে জেনথিন। তাহলে আমরা যদি এই যে মনে রাখার চেষ্টা করি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, তারপরে আছে হচ্ছে আমাদের এই অ্যামোনিয়া এবং হচ্ছে জেনথিন। এই উপাদানগুলো হচ্ছে কিডনি দিয়ে বের হওয়া বর্জ্য পদার্থ। এর মধ্যে মনে রাখবা ক্রিয়েটিনিন এটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। ক্রিয়েটিনিন যদি কারো বাড়ে, তাহলে বুঝতে হবে তার কিডনি খারাপ হয়ে গেছে। নর্মালি ক্রিয়েটিনিন একটা নির্দিষ্ট লেভেলের চেয়ে বেশি যাবে না, যদি যায় তাহলে বুঝতে হবে তার কিডনি খারাপ হয়েছে। তাহলে 5টা গুরুত্বপূর্ণ উপাদান আছে, যেটা হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। কি কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া এবং জেনথিন। বারবার বলার কারণ কি, যাতে পরীক্ষার হলো অবজেক্টিভের সময় মনে হয়। বইয়ের মধ্যে বক্স দেওয়া আছে, দেখবা। আমি এগুলো সবই ছবিও সমাদের গ্রুপে দিয়ে দিব। এখন চলে আসি হচ্ছে অন্যান্য কিছু পদার্থ আছে, যেই পদার্থগুলো রক্তে থাকার কথা এবং এগুলো রক্তে থাকে। কি? ওই যে বলতেছিলাম পুষ্টি উপাদান ক্যারি করে, তাহলে এটা তো রক্তেই থাকে। কি কি? গ্লুকোজ, তারপরে আমাদের তোমার ফ্যাটি অ্যাসিড, যেটা হচ্ছে আসলে লিপিড,
তারপরে থাকে হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড থাকে হচ্ছে, এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যেই কিন্তু তোমার এই যে অ্যালবুমিন, গ্লোবিলিন, প্রোথ্রম্বিন, ফিব্রিনোজেন, এগুলো সবই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে চলে আসবে, অর্থাৎ হচ্ছে প্রোটিনের মধ্যে চলে আসবে। থাকে বিভিন্ন এনজাইম, যে এনজাইমগুলো হচ্ছে কি তোমার নিকটবর্তী জায়গায় কাজ করতে হেল্প করে। থাকে হরমোন, যেটা বিভিন্ন দূরবর্তী জায়গায় রক্তনালী দিয়ে যায় কাজ করে। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমাদের ব্রেন থেকে রিলিজ হওয়া অনেক হরমোন, যেমন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা যায় কাজ করে হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে, এবং কাজ করে সেটা থাইরয়েড হরমোন কতটুকু রিলিজ হবে না হবে সেটা নিয়ন্ত্রণ করে। এইটা পাস করে কে? এটা রক্তনালীর মাধ্যমে পাস হয়। আরও যদি নিচে নামতে চাই, আজকাল নামলাম না। এরপরে চলে আসি হচ্ছে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে। তাহলে কী কী বললাম? গ্লুকোজ থাকে, লিপিড থাকে, তারপরে থাকে হচ্ছে বিভিন্ন ধরনের কালারিং এজেন্ট থাকে, হচ্ছে হলো তোমাদের হরমোন থাকে, এনজাইম থাকে, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি উপাদান আমাদের থাকে। তো এই হচ্ছে রক্ত রস বা প্লাজমার মোটামুটি আলোচনা। এদের ফাংশন কি? ফাংশনটা আমি অন্য একদিন আলোচনা করব। এইবার আমরা যে লাস্ট টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকার ব্যাপারে বলতে গেলে বলতে হয়, প্রথমে যেটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা। সেকেন্ডলি যেটা পরিমাণে কম থাকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। আর থার্ডলি যেটা একটা মিডিয়াম অ্যামাউন্টে থাকে, মোটামুটি ভালো অ্যামাউন্টেই থাকে, এবং যেটা রক্ত জমাট বাঁধাতে হেল্প করে সেটা হচ্ছে অনুচক্রিকা। মনে রাখবা, অনুচক্রিকা থাকে হচ্ছে এক এক বইয়ে এক এক রকম তথ্য দেওয়া আছে। এইটার ব্যাপারে আসলে তোমাদের আমি কীভাবে বুঝাবো? তবে মনে রাখবা, মেডিকেলে যাওয়ার পরে যে তথ্যটা তো মনে রাখতে হবে, 1.5 to 4 লাখ, অর্থাৎ হচ্ছে তোমার কত বললাম তাহলে, 1.5 লাখ থেকে 4 লাখ। 1.5 লাখের কম, এটা কেন বলতেছি একটু বুঝায় বলে দিই। দেখো, একটু বোঝার চেষ্টা করো। 1.5 লাখ থেকে 4 লাখ, যদি 1.5 লাখের কম চলে আসে তাহলে বুঝবা যদি তার জ্বর থাকে, দেয়া যে ফেয়ার চান্স তার ডেঙ্গু হয়ে গেছে, এবং ওই ক্ষেত্রে তার আমরা রক্তের পরীক্ষা করব, ডেঙ্গু NS1 করব, IgG IgM করব। কিন্তু তার ওইদিকে যদি হয়, প্লেটলেটের কাউন্ট যদি 50,000 40,000 চলে আসে, তখন রোগী খুবই খারাপ, তখন এটার ভর্তি রাখতেই হবে। এইটার জন্য আমাদের এই সংখ্যাটা মনে রাখতে হবে। লোহিত রক্তকণিকা অন এভারেজে 45,000 থেকে 45 লক্ষ থেকে 55 লক্ষ পর্যন্ত আমাদের বডিতে থাকে। পুরুষের চেয়ে মহিলাদের ক্ষেত্রে এটার পরিমাণটা একটু কম, এটা মনে রাখবা। অন এভারেজ যদি বলি 45 থেকে 55 যদি চিন্তা করো, তাহলে পুরুষের ক্ষেত্রে গড় হচ্ছে 50 লক্ষের মতো, আর মহিলাদের ক্ষেত্রে গড় হচ্ছে 45 লক্ষের মতো। এটা হচ্ছে আমাদের দেহে থাকা লোহিত রক্তকণিকার পরিমাণ। সেই ক্ষেত্রে আমাদের শ্বেত রক্তকণিকা খুবই কম থাকে। শ্বেত রক্তকণিকা 4,000 থেকে 11,000 থাকলেই এনাফ। 4,000 থেকে 11,000। এখন যদি কারো বেশি থাকে, ধরেন আমি শ্বেত রক্তকণিকা বেশি যাচ্ছি নিরাপত্তার জন্য, মনে রাখবা তোমার শ্বেত রক্তকণিকা যদি 50,000 বা 1 লাখ পাওয়া যায়, তাহলে মোটামুটি শিওর থাকবা যে তোমার আসলে লিউকেমিয়া হয়ে আছে, অর্থাৎ একটা রক্তের ক্যান্সার হয়ে আছে। সেই ক্ষেত্রে শ্বেত রক্তকণিকা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। এটা একটু মনে রাখবা যে যদি শ্বেত রক্তকণিকার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তাহলে তোমার লিউকেমিয়া হয়ে আছে। এটার পরিমাণ কত বললাম? 4 থেকে 11,000। এটা একটু মনে রাখবা, এটা তোমাদের মনে রাখতেই হবে। এখন এটার ব্যাপার আরও ডিটেলস আছে, এগুলোর প্রত্যেকটা ডিটেলস আমি আলোচনা করব। তবে শ্বেত রক্তকণিকার একটা ভাগ আছে, সেই ভাগটা আলোচনা করে আজকে শেষ করে দিব। শ্বেত রক্তকণিকা আবার দুই রকমের হয়, একটা হচ্ছে দানাদার আর এটা হচ্ছে অদানাদার। যেটার মধ্যে দানা আছে সেটাকে বলা হয় গ্র্যানুলোসাইট, আর যেটার মধ্যে দানা নাই সেটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। মনে রাখবা, এ মানে হচ্ছে নাই, গ্র্যানিউল মানে হচ্ছে দানা। যার মধ্যে দানা আছে সে হচ্ছে গ্র্যানুলোসাইট, আর যার মধ্যে দানা নাই সে হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। এখন দানা আছে তিনটায়, কয়টায় আছে? তিনটায়। গ্র্যানুলোসাইট আছে তিনটা, একটা হচ্ছে তোমার মনে রাখবা ইউসিনোফিল, আর একটা হচ্ছে আমাদের বেসোফিল, আর একটা হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। মনে রাখবা কোনো ইনফেকশন হলে সবার প্রথমে এই নিউট্রোফিলের কাউন্ট বেড়ে যায়। আর দানা নাই কোন ইউসিনোফিল কোনটা? এবারে ইউসিনোফিল মনে রাখবা কোনো অ্যালার্জিক রিয়াকশন এবারে। আর বেসোফিলের মধ্যে হ্যাপারিন থাকে, যেটা আমাদের রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। এই তিনটা কথা আপাতত মনে রাখো, এগুলোর ডিটেলস আমি আলোচনা করব। আর অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন আছে দুই ধরনের। কয় ধরনের বললাম? দুই ধরনের। একটা হচ্ছে লিম্ফোসাইট, একটা হচ্ছে মনোসাইট। এই দুইটা জিনিসই মনে রাখবে, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। এবং এই দুইটাতেই ক্যান্সার সবচেয়ে বেশি পাওয়া যায়, এই দুইটাতেই ক্যান্সার সবচেয়ে বেশি পাওয়া যায়। ওই যে লিম্ফোসাইট কাউন্ট যদি বেড়ে যায়, এটা যদি ক্রনিক বেড়ে যায়, তখন ওই যে CML বলি, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বলি, মানে অনেক কিছু পড়তে হয়। এগুলা এখন তোমার জানা দরকার নেই, জাস্ট মনে রাখবা যে এই দুটাতে ক্যান্সারের পরিমাণটা বেশি হয়। এবং ব্লাড ক্যান্সার কিন্তু খুবই খারাপ, এটা তোমরা জানো, এবং কথা সত্য। ব্লাড ক্যান্সার হয়ে গেলে ট্রিটমেন্ট যে নাই তা না, ট্রিটমেন্ট আছে, কিন্তু টাফ, ভেরি টাফ। কারণ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হয়, দিস ইজ সো টাফ। কেন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হয়? কারণ মনে রাখবা বেশিরভাগ রক্ত তৈরি হয় আমাদের বোন ম্যারো থেকে। বোন ম্যারো কি? হাড়ের মজ্জা, এবং মজ্জার কোন অংশ? যে অংশটা লাল থাকে, লাল অস্থি মজ্জা, হলুদটা না। হলুদ থেকে রক্ত তৈরি হয় না, লাল অস্থি মজ্জা থেকে রক্ত তৈরি হয়। আমরা রক্তের তৈরির জায়গাটাও জানাম।
এগুলো নিয়ে আমি আরও ডিটেলস আলোচনা করব, সবই আলোচনা হবে আজকে। শুধুমাত্র তাহলে আমরা গ্রসলি কী কী বললাম দেখো। রক্ত কি, এটা একটা হালকা ধারণা পাইলাম। আমরা ধারণা পাইলাম রক্তের কাজ কি। রক্তের দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে রক্তরস, একটা রক্তকণিকা। রক্তরসের উপাদানগুলো আমরা জানলাম, এর মধ্যে জৈবিক উপাদান কোনটা আছে, এর মধ্যে অজৈবিক উপাদান কোনটা আছে, এর মধ্যে কঠিন কোনটা, তরল কোনটা জানলাম। এবং রক্তকণিকারও আমরা 3 ভাগে ভাগ করতে পারি, সেই 3 ভাগ আমরা দেখলাম। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এর মধ্যে অনুচক্রিকা রক্ত যখন বাড়তে কাজে লাগে, শ্বেত রক্তকণিকা নিরাপত্তা দেয়, লোহিত রক্তকণিকা অনেক কিছু পরিবহন অংশ নেয়। এগুলো আরও গ্রস আলোচনা হবে। এবং আমরা জানলাম হচ্ছে এটার পরিমাণ কত, এটার পরিমাণ কত, এটার পরিমাণ কত। এটা হচ্ছে আবার যেমন রাখবা 45 থেকে 55 লাখ হচ্ছে আমাদের এই লোহিত রক্তকণিকা। তো এতটুকু জানলেই আপাতত চলবে। আর শ্বেত রক্তকণিকা ভাগ করলাম। শ্বেত রক্তকণিকা 2 ধরনের আছে, একটা হচ্ছে দানাদার, অদানাদার আর গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। দানাদার আছে 3 ধরনের, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর অদানাদার 2টা, একটা হচ্ছে লিম্ফোসাইট, একটা হচ্ছে মনোসাইট। এইটুকু জানলেই চলবে। আগামী পরশু আমরা আবার একটা ক্লাস নিব এবং ওইখানে আমরা আরও ডিটেলস আলোচনা করব। হয়তোবা আগামী পরশু না নিলেও তারপরে যে ক্লাসটা নিব, মানে শেষ যে ক্লাসটা নিব, ওটা হয়তোবা লাইভ নিব, বোর্ডে নিব। কারণ ওটাতে হৃৎপিণ্ড আছে, অনেক কিছু আছে, বোর্ডে আঁকায় দেখালে ভালো হবে। আর আমার ক্লাসগুলো কিন্তু তোমরা জানো কি না 3টা ভাবে হয়। আমি তো যেটা দেখালাম এটা হচ্ছে যখন আমি অনেক সময় ধরো আমি ডিউটিতে থাকতে হয়, নানা জায়গায় থাকতে হয়, এটা একদম গ্রস কথা। তোমার সবসময় আমার পক্ষে ওই রুমে বসে ক্লাস নেওয়া সম্ভব হয় না। তখন দেখা যায় আমি ডিউটিতে আসি, হয়তোবা এই সময় 2 ঘন্টার আমি রেস্টে আসি বা 3 ঘন্টার আমি রেস্টে আসি। ওই সময় হয়তো আমি যে জায়গায় আসি ওই জায়গা থেকে আমি খাতায় লাইভ করে ফেলবো। এই জন্য আমি সবচেয়ে যেটা আমার ডিসওরিয়েন্টেড ক্লাস, সেটা হচ্ছে খাতায় লাইভ করা ক্লাস, ওইটাই দেখায় দিচ্ছি। ওটাও যদি তোমাদের খারাপ লাগে তাহলে তুমি অবশ্যই বলবা যে আপনি তো বোর্ডের মধ্যে দাঁড়ায় কত সুন্দর করে পড়াইতেন, আজকে তো আপনি অমুক গুরুত্বপূর্ণ ক্লাসটা আপনি খাতায় নিছেন, তো দ্যাটস ওয়াই আপনার, তো আমি যদি আগে বুঝতাম তাহলে আমি আপনার এখানে জয়েন করতাম না। তো তোমার ওটাও জানা উচিত। আমার আরেকটা সিস্টেমে আমি ক্লাস নিই, সেটা হচ্ছে আমার পিডিএফ আছে বইয়ের সরাসরি। এবং এসএ কিউবের ক্লাসের পাশাপাশি যখন আমি তোমার এমসিকিউগুলো নেই, অনেক সময় পিডিএফের বই আমি একদম আমার ল্যাপটপে স্ক্রিন শেয়ার করে তোমাদের সাথে একদম সরাসরি লাইভ নিয়ে নিই। ওটাও আমি করি। এবং ওইটা যে একদম কম করা হয় তা না, ওটাতে আমার যদি তোমাদের অ্যাভারেজে 190টার মতো ক্লাস হবে, এর মধ্যে 50-60টা ক্লাস তো হয়তো আমি স্ক্রিন শেয়ারই করি। এবং তোমার 60-70 বা 80টার মতো ক্লাস হবে বোর্ডে। আর কিছু ক্লাস হবে যেটা এইভাবে খাতা হবে, আবার কিছু ক্লাস হবে খাতারও প্রয়োজন নাই, সরাসরি ফেস টু ফেস আমি ফেসবুক গ্রুপে এসে লাইভে ক্লাস নিব। বুঝতে পারলাম? আজকে এই পর্যন্তই থাকুক, আর নতুন দিকে না যাই। ধন্যবাদ।